আমি এদিকে তোমরাও সবাই চার, তোমরা অফিস টফিস করে এসে আবার ইফতারি, আমার যে অবস্থা তোমাদের একই অবস্থা। আচ্ছা আসো আমরা একটু স্টার্ট করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আছি ভালো আলহামদুলিল্লাহ। আসো আমরা স্টার্ট করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কুইজের মার্কটা অনেক কম এসেছিল স্যার। আমি দেখছি তুমি অফিসে একটু আসো ওসমান। ওকে স্যার, জি জি স্যার ইনশাআল্লাহ। জি স্যার। কবে আসবা? কালকে আসবা? আমি কালকে আছি, অথবা শনিবার আমাকে জানাই আসো। স্যার শনিবার আসলে আমার জন্য ভালো আর কি স্যার, অফ ডে তো স্যার, এই জন্য রোড ফ্রি থাকবে আর কি। শনিবার ইনশাআল্লাহ স্যার ক্লাস আছে, এসো একটু, আমি তোমাকে দেখাবো স্ক্রিপ্টটা তোমার খুলে। ঠিক আছে, হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসো আমরা একটু স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখানে শুরু করব। আর আমি তার আগে আমি স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নিই। দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড। এর আগ পর্যন্ত ছেড়ে গেছিলাম, তোমাদের মনে আছে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম সফট স্কিল, টেকনিক্যাল স্কিল এন্ড বিজনেস স্কিল, তাই না? আমরা বলছিলাম যে হু দোজ আর ইন্টারেস্টেড টু বিকাম এ এমআইএস প্রফেশনাল, তাদের তিনটা নেচার থাকতে হবে। তাদের সফট স্কিল সম্পর্কে তাদের দক্ষতা থাকতে হবে, দুই টেকনিক্যাল স্কিল সম্পর্কে দক্ষতা থাকতে হবে, আর একটা কি বলছেন বিজনেস স্কিল। এই তিনটা আমরা ডিটেইলস ডিসকাস করছিলাম। এখান থেকে পরীক্ষার ছোট ছোট কোশ্চেন আসে, সফট স্কিলটা কি, এক্সপ্লেইন ইট ব্রিফলি, অথবা টেকনিক্যাল স্কিলটা কি, কিংবা বিজনেস স্কিলটা কি। এই তিনটা সম্পর্কে কিন্তু যথেষ্ট এফিশিয়েন্ট হতে হবে। হু উইল বিকাম এ এফিশিয়েন্ট এমআইএস প্রফেশনাল। এখানে আমরা শেষ করছিলাম, তাই না লাস্ট ক্লাসে? ওকে আসো আজকে আমরা একটু দেখি, আমরা ডিসকাস করি। লাস্ট এটা বেশি সময় লাগবে না। ক্যারিয়ার ইন এমআইএস, whenever you think about to develop your career in MIS, so definitely you need some of the skill what we have mentioned. Those are the soft skill, technical skill and business skill. Besides that, you have to good knowledge on the project management. তোমরা বলবেন স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কেও যথেষ্ট আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে। এছাড়া সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, তোমরা হয়তোবা অনেকে যারা এমএসসি গ্রুপের মধ্যে আছো, তোমরা সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তাই না? তাহলে এই ধরনের নলেজ গুলো থাকা দরকার। হাউ টু ম্যানেজ অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট হিসাবে অ্যানালিসিসকে, সিস্টেম ডিজাইনারদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, কাজে এই ধরনের নলেজ গুলো থাকতে হবে। হু দোজ আর বিকাম এমআইএস প্রফেশনালস। এছাড়াও আরো কতগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু সম্পর্কে সবই অবহিত। সফটওয়্যার ডিজাইন, ইন্টারনেট, ডেটাবেস, ডেটাবেস সম্পর্কেও তাদের নলেজটা স্ট্রং হতে হবে, নেটওয়ার্ক, টেলিকমিউনিকেশন এটসেট্রা। এইসব বিষয়ে কিন্তু আমরা সফট স্কিলের পাশাপাশি কিংবা টেকনিক্যাল অথবা বিজনেস স্কিলের পাশাপাশি এই নলেজ গুলো যথেষ্ট রিচ হতে হবে। হু দোজ আর থিঙ্ক অ্যাবাউট টু ডেভেলপ দেয়ার ক্যারিয়ার ইন এমআইএস। এই ছিল মোটামুটি ক্যারিয়ার ইন এমআইএস সম্পর্কে আমাদের ডিসকাশন। এখন আমরা যেটা যেমন নতুন একটা টপিক আমরা ডিসকাস করব, যেটা দুটা টপিকস, একটা অপরচুনিটিস অফ ইনফরমেশন সিস্টেম এন্ড অফ ইনফরমেশন সিস্টেম। আমরা আমাদের আমরা পড়ে আসতেছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। Definitely why we are studying the management information system. There are some of the benefit from the MIS. কোনো বেনিফিট না থাকলে, কোনো মানে বেটার রেজাল্ট বা আউটকাম যদি না থাকে, তাহলে কি আমরা সেটা স্টাডি করি? নিশ্চয় না।
কাজে আমরা যেহেতু এমআইএস স্টাডি করতেছি, এমআইএস আমাদের মনে রাখতে হবে দুটা বিষয়। বাংলাদেশ পার্সপেক্টিভে যদি একটু চিন্তা করি, সো হোয়াট আর দ্য অপরচুনিটিস অফ ইনফরমেশন সিস্টেম হিয়ার ইন বাংলাদেশ? কে বলবে এমআইএস এর কি কি অপরচুনিটি আছে বাংলাদেশের পার্সপেক্টিভে? এনিওয়ান? কি কি অপরচুনিটি আছে, কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারতেছি? সব ক্ষেত্রেই স্যার আমরা সকল অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারি। অর্গানাইজেশন এক্সাম্পল হিসেবে বলো, মেনশন করে রেজাল্ট। স্যার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পারি, আমরা বিজনেস প্রতিষ্ঠানে পারি, যেমন অলরেডি পারি। জি হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে যেমন ব্যাংকিং সেক্টর গুলো যেভাবে আগাচ্ছে তোমরা দেখছো, ব্যাংকিং সেক্টরে এমআইএস টা কিন্তু মানে এখন ইন্টার রিলেটেড। এমআইএস টাকে কিন্তু আমরা আলাদা করতে পারছি না, তাই না? আগে আমাদের ব্যাংকিং সিস্টেম অ্যাবসলিউটলি ইট ওয়াজ প্রিভিয়াসলি manual system. Nowadays, this is not the manual system. So information system integrated with the banking system, which has become the e-banking. তোমরা বলো না স্যার ই-ব্যাংকিং। তোমার ব্যাংকে না যে তোমার টাকার প্রয়োজন, তুমি এটিএম বুথে যাচ্ছ। তার মানে এটিএম বুথ অলরেডি ইন্ট্রোডিউসড স্পেসিফিক অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি আমরা কি করতে পারতেছি? উই ক্যান এনি টাইম উইথড্র দ্য মানি। আমরা টাকা জমা দিতে চাইলে সেটা আমরা করতে পারতেছি। If we need any other services from the bank, we can find out our services through the ATM booth. তার মানে এটাকে আমরা বলতেছি অনলাইন ব্যাংকিং, অথবা তোমরা যেটাকে ই ব্যাংকিং বলো। Not only that, besides that, you are all familiar with the mobile banking as well. এগুলো সবই কিন্তু আসলে supported by the information system. Clear? ঠিক এইটা ব্যাংকিং সেক্টর যেমন একটা সেক্টর, একইভাবে বিজনেস অর্গানাইজেশন গুলো কিন্তু এখন অনেক আগায় গেছে। আগে যেমন ট্রেডিশনাল সিস্টেম ছিল, এখন তো প্রতিটা বিজনেস অর্গানাইজেশন যেগুলো ভালো, দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ইন্ট্রোডিউস দ্য ইনফরমেশন সিস্টেম। আমরা এর আগে এক্সাম্পল দিচ্ছিলাম স্যামসাং, আমরা এর আগে এক্সাম্পল দিচ্ছিলাম কোন কোম্পানির, আমাদের ডেল। তার ওয়াই দে আর বিকাম মোর পপুলার? বিকজ অফ দিস ইনফরমেশন সিস্টেম। আমরা শুধুমাত্র লোকাল মার্কেট না, গ্লোবাল মার্কেটের জন্য আমাদের কিন্তু ইনফরমেশন সিস্টেমটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ দ্য টেকনোলজি ইজ ইমার্জিং ভেরি ফাস্ট। তো দ্রুত কিন্তু টেকনোলজি এক্সপ্লোর হচ্ছে, তাই না? তার কাজেই যে ইনফরমেশন সিস্টেম শুধুমাত্র ব্যাংকিং অর্গানাইজেশন না, এডুকেশন ইনস্টিটিউশন না, এনি আদার অর্গানাইজেশন উই ক্যান অ্যাপ্লাই দ্য ইনফরমেশন সিস্টেম। কারণ তোমরা ইনফরমেশন সিস্টেম বেনিফিট পাচ্ছ। ফুড পান্ডার কথা বলো, অনলাইনে অর্ডার দিচ্ছ, ফুড বাসায় তোমার দিয়ে যাচ্ছে, তাই না? দ্যাট ইজ অলসো বিকজ অফ দ্য ইনফরমেশন সিস্টেম। দেয়ার আর সো মেনি benefits whenever we utilize or implement the information system. কাজে এখানে যখন আমরা দেখবো, তোমার অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তুমি একটা একটা করে থরলি দেখো যে কি কি ধরনের অপরচুনিটিস হতে পারে বাংলাদেশ পার্সপেক্টিভে অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল পার্সপেক্টিভে। শুধুমাত্র ইনফরমেশন সিস্টেম অপরচুনিটি বাংলাদেশেই নয়, এটা অল ওভার দ্য গ্লোব অ্যাজ ওয়েল। এখানে যেমন একটা কোম্পানির কথা বলতেছে, ইনক্রিজ ওয়ার্কার প্রোডাক্টিভিটি। If we introduce information system, so workers' productivity can be increased. Enhance decision making. So we can make any decision easily if we have information system. Improve team collaboration. So team collaboration can be strengthening or improve the team collaboration through the information system, right? Create business partnership and alliance, enhance global competitiveness, support corporate strategy, improve quality of goods and services as well. So many opportunities we have actually if we introduce the information system. So questions can be raised from here. So what are the opportunities of information system in Bangladesh, or what are the opportunities of information system in globally? Bangladesh perspective হোক বা গ্লোবাল পার্সপেক্টিভ হোক, কি কি ধরনের
opportunities for information system, explain it briefly. অথবা বলতে পারো what are the opportunities of MIS in Bangladesh, explain it briefly. What are the opportunities of the MIS in globally, explain it briefly. So if this type of the questions can be raised, can you answer? Yes, sir. Okay. আমি নেক্সটে চলে যাই, যে দেখি যে ইনফরমেশন সিস্টেমের সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। নেক্সট স্লাইডে আমি যাই। You can see this is the last slide actually for this chapter. At the top in red color, information system challenges. So what are the challenges of information system in Bangladesh? Think about this way. So definitely we have many benefits and opportunities of the information system here in Bangladesh, no doubt, because you are habituated to use the information system in many aspects, in many situations. But what are the challenges or the obstacle or drawback of the information system in Bangladesh perspective? Anyone? বলো তো, কে বলবা? চ্যালেঞ্জ গুলো কি কি ইনফরমেশন সিস্টেমের বাংলাদেশের ক্ষেত্রে? অনিকা Sir. বলো, অনিকা বলো, তারপর রেজাল্ট বলো। বলো, what are the obstacle or the drawback of the information system in Bangladesh? Sir, first, মানে প্রথমত যে ড্রব্যাকসটা আছে সেটা হলো ইমপ্লিমেন্টেশন স্যার, Right. আর ইনফ্রাস্ট্রাকচারটা। Implementation again, definitely infrastructure is one of the barrier or one of the challenges, because sometimes it needs huge amount of the money. Many organizations may not invest the huge amount of money to develop the MIS infrastructure or information system infrastructure. So why the implementation is also challenging? Can you tell me? স্যার ইনভেস্টমেন্ট, মানে আমাদের যারা ইনফরমেশন সিস্টেমে যারা ইনভেস্ট করে তারা অনেক সময় ইনভেস্ট করতে চায় না, আর ইনভেস্টমেন্টটা মানে অনেক চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। যেমন আমাদের ইউনিভার্সিটি পার্সপেক্টিভে বলি স্যার, আমাদের ড্রিম ছিল যে আমরা ব্রেন কম্পিউটার ইন্টারাকশন ল্যাব যেটা আছে স্যার, হয়তো আপনি জানেন 2016 ওই একটা বানরকে দিয়ে ভিডিও গেম খেলানো হয়েছে। তো সেই থেকে আমাদের ড্রিম ছিল আমাদের ইউনিভার্সিটিতেও এরকম একটা ল্যাব হবে, ইটস আ পার্ট অফ আইএস। কিন্তু স্যার আমাদের ইনভেস্টমেন্ট ছিল না বিধায় কিন্তু আমরা আমাদের ড্রিমটা পূরণ করতে পারি নাই। আচ্ছা, কিন্তু আলহামদুলিল্লাহ স্যার আমাদের যে স্টেট মিনিস্টার আছেন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটির জুনায়েদ আহমেদ পলক স্যার, উনি আমাদের কনভোকেশনে এসেছিলেন এবং আমাদের ডিমান্ড জানতে চেয়েছিলেন। তো ফার্স্টে আমরা বলেছিলাম যে আমাদের ব্রেন কম্পিউটার ইন্টারাকশন ল্যাবটা দরকার। উনি স্যার ইনভেস্ট করে গিয়েছেন আর বলেছে যত টাকা দরকার উনি এখানে ইনভেস্ট করবে। তো দেখা গেছে বাংলাদেশের পার্সপেক্টিভে ইনফরমেশন টেকনোলজির অ্যাডপশনটা যেরকম কম, সেরকম ইনভেস্টমেন্টটাও কম, আর সেই এনভায়রনমেন্টটাই নেই। আচ্ছা, ওকে, আমি এগ্রি তোমার সাথে যে এই ইনভেস্টমেন্ট ইজ দ্য when we try to রেজাল্ট আমি তোমার কাছে পরে আসতেছি। Whenever we try to implement any systems in Bangladesh perspective, এটা খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি হোক, ড্যাফোডিল ইউনিভার্সিটি হোক বা আদার ইউনিভার্সিটি হোক, right? So each and everyone must think about it. একটা ইনভেস্টমেন্ট যখন আমরা করবো একটা ল্যাব পারপাসে, রাইট, তাহলে ল্যাবটা আসলে কতটুকু ইউজেবল হবে, ল্যাব থেকে আমরা কতটা আউটকামটা পাবো, কতটা বেনিফিট পাবো, এটা কিন্তু আগে এনশিওর করতে হবে। এটা যদি আমি এনশিওর না করি তাহলে কেউই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কিন্তু দিবে না, জানো, দিবে না। কাজে তোমাকে আমাকে কিন্তু কনভিন্স করতে হবে যে, মনে করো তোমরা যদি ইয়েতে আসো, আমি জানি না তোমার কেউ হারমোনিক প্রজেক্ট ল্যাব দেখছো ড্যাফোডিল ইউনিভার্সিটি? এনিওয়ান see the harmonic lab, Erasmus plus harmonic project lab? Have you seen that one? কেউ দেখোনি? আচ্ছা, এটা হাইলি ইকুইপড সেটআপ এখানে,
এটা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট। এখন মনে করো যে এই ইনভেস্টমেন্ট এটা কিন্তু আসলে আমাদের ইউনিভার্সিটি থেকেও আসে নাই অথবা গভর্নমেন্ট লেভেল থেকেও আসে নাই। উই ক্যান অ্যারেঞ্জ ফ্রম দ্য ইউরোপিয়ান কমিশন। ইউরোপিয়ান কমিশন ফান্ডে কিন্তু এই ল্যাবটা আমরা এস্টাবলিশ করছি, রাইট, থ্রু দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখন আমরা কিভাবে করলাম এটা, যেহেতু আমি ডিরেক্ট এটার সাথে ইনভলভ ছিলাম, কারণ আমরা তাদেরকে কনভিন্স করতে পারছি যে এখানে ইনভেস্টমেন্টে যেটা করা হবে এটা যে আউটকাম গুলো আসবে, রাইট, আউটকাম গুলো আমরা ক্লিয়ারলি দেখা যাচ্ছে হু উইল গেট দ্য বেনিফিট। হ্যাঁ, সেখানে দেখানো হয়েছে এবং বেনিফিট গুলো দেখেই কিন্তু তারা আলটিমেটলি ইনভেস্ট করছে এবং সেই প্রজেক্টের মেয়াদ এসে শেষ হয়ে গেছে অলরেডি। ইট ওয়াজ এস্টাবলিশড ওয়েল ইকুইপড ল্যাব এবং হাই পারফরমেন্সে অ্যাপল ম্যাকিন্টশ 20 কম্পিউটার দিয়ে ল্যাবটা এস্টাবলিশ করা। এখানে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আসলে কাজ করানো হয়। যারা আনপ্রিভিলেজড পিপল অফ দ্য সিটিজেন অফ বাংলাদেশ, এই ধরনের এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এখানে ট্রেন আপ করা হয় স্কিল বেস ট্রেন আপ করার পর তাদেরকে আলটিমেটলি আমরা মার্কেটে ছেড়ে দিচ্ছি। তার মানে অবজেক্টিভ কিন্তু আমাদের ক্লিয়ার ছিল। কাজে এটা গভর্নমেন্ট লেভেল হোক, নন গভর্নমেন্ট লেভেল হোক, ফরেন ইনভেস্টর হোক, হুএভার ইট ইজ, তাদেরকে যদি কনভিন্স করা যায় যে হোয়াট উড বি দ্য অবজেক্টিভ অফ দিস ল্যাব, তাহলে কিন্তু সেই লেভেল বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইনভেস্টর আনা সম্ভব। ইজ ইট ক্লিয়ার? তখন ইমপ্লিমেন্টেশনটা ইজি হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ ডেফিনেটলি আমি অনেকের সাথে একমত যে মানে ইনভেস্টমেন্টটা শুধুমাত্র আমাদের ইমপ্লিমেন্টেশন স্টেজের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট না, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সামটাইমস আমাদের জন্য টাফ হয়ে যায়। ইনফরমেশন সিস্টেম থেকে পয়সা নেয়, ব্যাংক থেকে লোন আনতে হবে, আবার চিন্তা করছে লোন আনলে এটা রিকভার করতে কত সময় লাগবে, রিকভার করতে পারবো কিনা, নাকি লসের মধ্যে ছিল, নানান রকম অ্যাংজাইটি। কাজে এটা ইমপ্লিমেন্টেশন বা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট। রেজাল্ট কিছু বলবে? জি স্যার, আমি দুইটা জিনিস অ্যাড করতে চাই। বলো। ইনফরমেশন সিকিউরিটি যদি আমরা ইমপ্লিমেন্ট করি, ইনফরমেশন সিকিউরিটি বলতেছি আইএস যদি আমরা ইমপ্লিমেন্ট করি, জি, সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি বা সিক্রেসি জিনিসগুলো থাকতেছে না, এটা ওপেন হয়ে যাচ্ছে, হ্যাকার হ্যাক করে নিতে পারে, ডাটা সিকিউরিটি থাকতেছে না। আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট যেরকম বাড়বে টেকনোলজিক্যাল, সেরকম কমে যাবে, আনএমপ্লয়মেন্টটাও বেড়ে যাবে। কারণ যেগুলো যে একটা কাজ করতে 10 জন লোক লাগতো সেখানে এখন 2 জন লোকে করতে পারতেছে, বাকিটা মানে সিস্টেমই করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার আসি তোমার দুইটা কথা। প্রথমটা হচ্ছে যে সিকিউরিটি লেভেল। অবশ্যই ইনফরমেশন সিস্টেম, এমআইএস, অটোমেশন সিস্টেম, হোয়াট এভার উই ক্যান ইমপ্লিমেন্ট, উই হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি লেভেল। সিকিউরিটি এনশিওর না করলে সেই ইনফরমেশন সিস্টেম কিন্তু আমরা চালু করতে পারবো না, চালাইতে পারবো না। হয়তো ইমপ্লিমেন্ট করব, মানুষ কিন্তু কাস্টমার কাছে বা গ্রাহকের কাছে বা কনজিউমারদের কাছে ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। অ্যাগ্রি কিনা? জি স্যার। তুমি আমি যদি একটা কোম্পানি, আমাদের কাছে মানুষের ডেটা গুলো আছে, those are the valuable information, those are valuable data. We cannot give those data to the other. But that has to be protected by the organization. So organization can ensure the security level and protect all those data from unauthorized access. তাহলে অবশ্যই এটা সিকিউরিটি লেভেল সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে, যেটা সাইবার সিকিউরিটিতে আমরা আসলে এটা নিয়ে স্টাডি করি। কাজে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভ আমাদের নিয়ে ফিউচার চিন্তা করতে হবে। সিকিউরিটি তুমি আমি যদি এনশিওর না করি, we cannot implement the information system properly. If we implement, the client or the customer will not accept our system. কারণ ক্লায়েন্টের কাছ থেকে যখন তুমি আমি সেল করবো, তো সার্ভিসটা দেবো, তার জন্য কিন্তু রেভিনিউ আসবে ক্লায়েন্টের কাছ থেকে, কাস্টমারদের কাছ থেকে। আর ক্লায়েন্টের রেভিনিউর উপরে বেস করেই we are sustainable, we are continuing our business operation, তাই না? কাজে এটা আমাদেরকে অবশ্যই তোমার যে পয়েন্টটা বলবে ভ্যালিড পয়েন্ট, এটা এনশিওর করতে হবে whenever we implement the information system. তোমার সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টে কি বললা যেন আরেকবার বলো। আনএমপ্লয়মেন্টটাও বেড়ে যাবে। এমপ্লয়মেন্ট মানে টেকনিক্যাল এমপ্লয়মেন্টটা একটু বাড়বে, কিন্তু আনএমপ্লয়মেন্ট জেনারেল গুলো কমে যাবে। রাইট রাইট, আমি তোমার সাথে এগ্রি। আমরা বারবারই একটা কথা বলি যে দেখো, এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট এটা আমাদের সবার মনের ভিতরে আছে, তোমাদের মনের ভিতরে আছে। আমি জানি যে স্যার যখন ফুললি অটোমেটেড সিস্টেম হয়ে যাবে, ইনফরমেশন সিস্টেম হয়ে যাবে, যারা কম্পিউটারের সাথে ইউজ টু না, তাদের কি হবে? তারা তো জবচ্যুত হবে।
তার মানে আমাদেরকে বারবারই দেখানো হচ্ছে যে এমপ্লয়েড অ্যান্ড আনএমপ্লয়েড। আচ্ছা, আনএমপ্লয়েড বলে কোনো কথা নাই, এটাকে তোমরা ঘুরাই দেবে, এটাকে বলবো ডেপ্লয়েড। আমি যদি বলি, দেখো যে দুটা ইস্যু, আমি গ্লোবালি যদি চিন্তা করি, গ্লোবালি একটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে বিভিন্ন দেশে যে ফুললি যদি আমরা অটোমেটেড সিস্টেমের মধ্যে চলে যাই, হ্যাঁ ডেফিনেটলি সেখানে বলা হচ্ছে যে 47,000 এর মতো পিপল মানে জবচ্যুত হতে পারে, আনএমপ্লয়েড হতে পারে। কিন্তু নতুন করে আবার রিক্রুটেড হবে 47,000 মিলিয়ন বলা হচ্ছে সারা ওয়ার্ল্ডে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে নতুন ভাবে কতজন রিক্রুটেড হবে, সেখানে যাচ্ছে 69,000 মিলিয়ন। তাহলে আসলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে একটা সিস্টেম আসার ফলে হ্যাঁ পুরোনো কিছু পড়ে যাবে, কিন্তু তার থেকে অধিক সংখ্যক নতুনরা কিন্তু আবার এমপ্লয়েড হবে। এটা এক। এখন তোমার যে কথাটা যে স্যার যারা আনএমপ্লয়েড হলো তাদের কি হবে, আসলে তাদের আলটিমেটলি কি হবে, এটা আসলে আনএমপ্লয়েড বলে কথা নাই, তাদেরকে ডেপ্লয়েড করতে হবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অর পলিসি অফ দ্য কোম্পানি। আমাকে একটা রেজাল্ট যে কথা বললো স্যার 2 জন লোক লাগবে আর বাকিজন তো আনএমপ্লয়েড হয়ে যাবে, না, দ্যাট ইজ দ্য headache of the company or the organization. They have to ensure how they can deploy those 8 people in other sector, either their organization or any other sector wherever they have the expertise. So we call it deployed, not unemployed. Is it clear? এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটাতে ছেড়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেটসে বলা হয় 1890 সাল, এখন থেকে ধর কত বছর আগে, 134 বছর আগে, 1890, তখন তাদের ফার্মিং এর অবস্থা কি ছিল ইউএসএ তে জানো? ফার্মিং এ ইনভলভ ছিল 47% পপুলেশন। কত? 47% citizen in United States based on the agriculture back 1890, 1890-তে। কিন্তু এখন আজকে যদি 24 সালে দেখো, 2024, 134 বছর পর, ইউনাইটেড স্টেটসে কত সিটিজেন বেসড অন দ্য এগ্রিকালচার জানো? only 2 to 3%, 2 to 3%। প্রশ্নটা দাঁড়াচ্ছে যে তাহলে আনুপাতিক হারে যদি দেখি 47 থেকে এখন 3% নেমে আসছে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 44%। সেই যে 44% পিপল বা মানুষ, এরা কি সব আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে বছরের পর বছর? দে আর ডিপ্লয়েডিং ইন দ্য আদার সেক্টর। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এইভাবে আসলে সারা দুনিয়াটা চলছে। এটা আমি তো তোমাদেরকে ইউনাইটেড স্টেটস এর কথা বললাম যে 134 বছরের তাদের হিস্ট্রিতে কি ঘটনা ঘটছে। এখন তুমি যদি বলো সেই 3% ফার্মার বা এগ্রিকালচার স্পেশালিস্ট ইন ইউনাইটেড স্টেটস, তারাই কিন্তু যে আবাদ করতেছে সেগুলি গ্রোয়িং ক্রপস ইউনাইটেড স্টেটস দ্বারাই আছে। এখন 134 বছর লোক সংখ্যা বেড়ে গেছে, লোক সংখ্যা কমে নাই, তারপর দে আর সার্ভাইভিং, তাই না? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, নতুন কিছু একটা আসলে হ্যাঁ ডেফিনেটলি কিছু ছাঁটাই হবে, বাট দে উইল ডিপ্লয়েড ইন আদার সেক্টর wherever their skill is matched. Agree? জি স্যার। হ্যাঁ, টেকনোলজি আসবে, আর হাইটেক আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কত কিছুই তো আমরা বলছি, তাই না? এআই সারা দুনিয়া তোলপাট হয়ে যাচ্ছে। ইভেন সেদিন ইউনাইটেড স্টেটস থেকে আমার এক ফ্রেন্ড, ও অনেক অল্প বয়সে চলে গেছে, এখন ওইখানে চাইটি সেক্টরে কাজ করে। সে যেটা বললো যে ইউনাইটেড স্টেটসে যে ভয়েসটা, হ্যাঁ ভয়েসটাকে তো আর চেঞ্জ করে ফেলতে পারতেছে। তার মানে একজনের ভয়েসটা আমি মডিফাই করবো রেজাউলের ভয়েস, ঠিক রেজাউলের মতো করেই ভয়েসটাকে তারা এআই সিস্টেম দিয়ে চেঞ্জ করে ফেলতে পারতেছে। তাহলে কোন জায়গায় টেকনোলজিটা আসলে চলে গেছে, বা টেকনোলজি যাবে আরো অ্যাডভান্স লেভেল আরো হবে, এটার অর্থ এই নয় যে আনএমপ্লয়েড, হয়তো বা সাময়িক কিছু ডিডাক্ট হয়ে যাবে, but this is the responsibility, and company will make the policy how they will deploy rest of the people who are not
fit for the new technology. Is it clear? প্রথমে তার ট্রেন আপ করবে, ট্রেন আপের পরে যদি ফিট না হয় আদার পলিসি করে তাদেরকে তাদের অ্যাপ্রোপ্রিয়েট স্কিল বেসড তাদের যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী তাদেরকে রিক্রুটমেন্টটা দিতে হবে। কাজে একটা কোম্পানি বললেই কিন্তু একটা মানুষকে ছাঁটাই করতে পারবে না, আনএমপ্লয়েড করতে পারবে না। এটা সারা ওয়ার্ল্ডের কিন্তু এটা একটা পলিসি। ওয়ার্কার বললেই আমি চট করে ছাঁটাই করে দিলাম, নো, নেভার। কাজেই এখানে আসলে ভয় পাওয়ার খুব একটা বেশি কিছু নাই। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স যেটা দেখা গেছে যে নতুন টেকনোলজি আসার ফলে বলতেছে যে এখানে যদি আনএমপ্লয়েড যদি ছাঁটাই হয়ে যায় 47 মিলিয়ন, সো নিউ অপরচুনিটি উইল বি ওপেন 69 মিলিয়ন। তাহলে কোনটা বেশি হচ্ছে? নতুনটাই। সেই কারণেই তো নতুন টেকনোলজিটা সাস্টেইন বা সার্ভাইভ করে যাবে, তাই না? আর যদি উল্টো ঘটনাটা ঘটতো তাহলে নতুন টেকনোলজি সাস্টেইন করতো না। Anyway, thank you very much for your 2 points mentioned. So এখান থেকে আসলে কোশ্চেন আসতে পারে যেটা আমরা বলতেছিলাম, what are the drawback of the information system, explaining briefly in Bangladesh perspective or global perspective. Can you manage? পারবে? পারবো স্যার ইনশাআল্লাহ। Thank you very much. আমাদের এখানে এই ইয়েটা শেষ হয়ে গেল। এটার যে সেকেন্ড পার্টটা আমরা ওটা একটু স্টার্ট করি। আসো, যে এটা হচ্ছে আমাদের 5.2 রাইট। এটা হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা ইনফরমেশন সিস্টেম ইন দ্য এন্টারপ্রাইজ। এটা নিয়ে আমরা একটু কথা বলবো, করে আমরা ক্লোজ করে দিব। আসো যে একটু দেখি যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। আমরা এটা ইনফরমেশন সিস্টেম ইন এন্টারপ্রাইজ, একটা এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিভাবে ইনফরমেশন সিস্টেম গুলো কাজ করতেছে আমরা এটা নিয়ে এখন ডিসকাস করব। ইউ ক্যান সি এ ডায়াগ্রাম, এট দ্য টপ অফ দ্য ডায়াগ্রাম টাইপস অফ ইনফরমেশন সিস্টেম। we can have a little bit discussion about this information system in the previous chapter. So this is the triangle, one of the diagram for any business organization, and we can divide it 3 different levels as we discussed earlier. The bottom level is the operation level, second level is the management level, and the third level is the statistic level. If we think about the operation level, there is a managerial level, we call it operational manager, and the mid management level, we call it middle manager, and the strategic level, we call it senior manager. আমরা এইভাবে তোমাদের সাথে লাস্ট ইয়াতে ডিসকাস করছিলাম, মনে আছে? 3টা লেভেল ভাগ করছিলাম, 3টা লেভেলে 3 রকমের অ্যাক্টিভিটিস। এটা আজকে আরেকটু ডিটেইলস দেখবো। এট দ্য সেম টাইম নিচে দেখো আমাদের কতগুলো প্যারামিটারস দেওয়া আছে: সেলস এন্ড মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, human resource. All those involved with any business organization, right? As you know. তাহলে আসো এখন আমরা একটু লেভেলগুলো দেখি কি কি। So different kinds of system, 8 different kinds of systems in any business organization. Basically we divided 3 different segments or the part. The lowest kind of the system, that is the operational level system, right? Operational level system basically support operational manager keeping track of the elementary activities and transaction. তোমাদের সাথে এর আগে আমরা ডিসকাস করছিলাম যে সবচেয়ে নিচের লেভেল একটা বিজনেস অর্গানাইজেশন বা গার্মেন্টস কোম্পানিতে কোনটা থাকে, যেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ গুলো তৈরি করা হচ্ছে, অর্থাৎ ওয়ার্কার লেভেল যারা, এক্স্যাক্টলি দে আর ওয়ার্কিং ইনসাইড দ্য অপারেশন লেভেল। সো যেহেতু অপারেশন লেভেল ওয়ার্কারদের নিয়ে আমরা এখানে কাজ করছি বা ডিসকাস করছি, they are related with the day-to-day activities. Agree with me? Yes, sir. Right.
So that is why supported operational manager keeping track of elementary activities and transaction. প্রতিদিনে কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রতিদিনে এগুলো প্রোডাক্টের টোটাল কস্ট কত হবে এইসব, এবং তাদের একজন সুপারভাইজার থাকে। এবং এটাও আমরা বলছিলাম যে অপারেশন লেভেলে হোয়াট এভার activities, all those informal way, not the formal way. But the next level is the level 2. You can see a management level system serve the monitoring, controlling, decision making and administrative activities. তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সেকেন্ড লেভেল। তার মানে এটা ঠিক ইমিডিয়েট উপরের লেভেলটা, অপারেশনের পরে। আর the 8 management level, this is the formal way. তারা কি করতেছে? they are collecting the garments clothes from the worker each and every day. They are counting and keep it record as a formal way, like in spreadsheet or any other database system. আমার তারা ওয়েল অর্গানাইজড ওয়েতে জিনিসগুলোকে রেকর্ডগুলো রাখতেছে ডেইলি অ্যাক্টিভিটিজ এর। ডেইলি কতগুলো সেল হচ্ছে সেগুলো তারা ওয়েল অর্গানাইজড ওয়েতে they keep all those records, financial records, in the database system or Excel. And finally, you can see the strategic level system. So that is that help senior management tackle and address strategic issues. তাহলে সবচেয়ে উপরে যে লেভেলটা থাকতেছে, যিনি সুপ্রিম অথরিটি অফ দ্য বিজনেস অর্গানাইজেশন, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজিক লেভেল। এটা আমরা বলতে পারি একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে যিনি সবচেয়ে উপরে থাকতেছেন বা সিইও, রাইট? হি অর শি ইজ দ্য authority or the he or she can make the decision in a strategic level. এটা এক্সিকিউট করার যেখান থেকে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক লেভেল or ESS, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম আমরা কোনো কোনো সময় বলে থাকি। তাহলে এই তিনটা লেভেলে আসলে আমরা ডিভাইড করছি এনি বিজনেস অর্গানাইজেশন: অপারেশনাল লেভেল, ম্যানেজমেন্ট লেভেল অ্যান্ড স্ট্র্যাটেজিক লেভেল। এখান থেকে যদি আসে what are the different types of the activities in business organization or information system, explain it briefly. Can you manage? পারবে? জি। ওকে, তার মানে তিনটা এখানে লেভেল। নেক্সট আসলে আমরা একটু দেখি এরপরে মেজর টাইপস অফ সিস্টেম। এই যে সিস্টেমগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, এটাকে major types of system. We can divide it 4 different types of system. The first one you can see in green color, transaction processing system. Second one, management information system, red color. Third one, decision support system, again red color. And the last, the blue color, executive support system. So there are 4 major types of the system: transaction processing system, management information system, decision support system, and executive support system. এই যে চারটা আমরা বললাম যে টাইপ, এই চারটা টাইপ অফ দ্য সিস্টেম, they can cover the 3 level of the business organization. প্রথম যেটা আছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, এটা কোন লেভেলে কাজ করে বলো তো? টিপিএস অপারেশন স্যার, অপারেশন লেভেলে। এরপরে দেখো আমি দুইটা কালার দিচ্ছি, রেড, একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলছি আর ডিসিশন সাপোর্ট সিস্টেম বলছি। এই দুইটা লেভেল কোথায় কাজ করে? এমআইএস এন্ড ডিএসএস। স্যার ম্যানেজার যে মাঝখানে ছিল, মাঝখানে, তার মানে ম্যানেজমেন্ট লেভেল বা সেকেন্ড যে লেভেলটা ছিল ম্যানেজারিয়াল লেভেল। তাহলে সেখানে দুটো জিনিস কাজ করে, বোথ এমআইএস এন্ড ডিএসএস। আমি পরে ডিসকাস করবো যে এমআইএস এবং ডিএসএস এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বাট দোজ সিস্টেম or both MIS and DSS can work within the managerial level. That means middle management. Is it clear? Yes, sir. তার মানে MIS এবং DSS দুটাই একই লেভেলে কাজ করে, ম্যানেজারিয়াল লেভেল বা মিডল ম্যানেজমেন্টে। আর ব্লু কালার যেটা লাস্টে দেওয়া আছে 4 নাম্বারটা, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, ESS, এটা কোথায় কাজ করে? সিনিয়র ম্যানেজার লেভেলে, সিনিয়র ম্যানেজার বা স্ট্র্যাটেজিক লেভেল। তার মানে যিনি এক্সিকিউট করবেন ইনফরমেশনটা অথবা কোনো কিছুর অ্যাপ্রুভালটা দিবেন, সেটাই হচ্ছে ESS or এক্সিকিউটিভ
সাপোর্ট সিস্টেম। কাজেই এখানে মেজর 4টা টাইপ ইনফরমেশন সিস্টেম আছে, টিপিএস, এমআইএস, ডিএসএস, ইএসএস। আমরা এখানে কি কনক্লুড করলাম, এই 4টা সিস্টেম 3টা লেভেলে কাজ করতেছে। টিপিএস করছে অপারেশনাল লেভেলে, এমআইএস এন্ড ডিএসএস কোথায় করতেছে, ম্যানেজারিয়াল লেভেল অর মিডল ম্যানেজমেন্ট, আর ইএসএস কোথায় কাজ করছে, টপ ম্যানেজমেন্ট অর এক্সিকিউটিভ লেভেল অর স্ট্র্যাটেজিক লেভেল। ইজ ইট ক্লিয়ার? তাহলে কনক্লুড কি করা যায়, যে 4টা major types of system working within the 3 different levels. Agree? Yes, sir. Okay. So next যাই। Next আসো, যে এখানে যে ডায়াগ্রামটা দেয়া আছে, the 4 major type of information system, যে কথাগুলো আমরা বললাম, যে এখানে অপারেশনাল লেভেল আমরা কার্সর মুভ করছে, ম্যানেজমেন্ট লেভেল, স্ট্র্যাটেজিক লেভেল। এটাকে কি করা হচ্ছে, ডিভাইড করা হচ্ছে। দেখো এই যে তোমাদের অপারেশনাল লেভেলে আমরা যদি দেখি যে অর্ডার প্রসেসিং, তারপর আমাদের পেরোল, এমপ্লয়ি রেকর্ড এটসেট্রা। এই যে নিচের লেভেল, এটা হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, টিপিএস। তার উপরে যাও, এটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট বা ম্যানেজারিয়াল লেভেল, যেটা আমরা বলছিলাম। এখানে কে কাজ করতেছে ম্যানেজমেন্ট লেভেলে, এমআইএস এন্ড ডিএসএস। সবচেয়ে টপ ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজিক লেভেলে কি কাজ করতেছে, ইএসএস, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। সো দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি হাউ এ বিজনেস অর্গানাইজেশন ক্যান ওয়ার্ক। এ বিজনেস অর্গানাইজেশন ক্যান ফলো 3 different level, but there is 4 major types of the information system working within those 3 level. Is it clear? Clear, sir. ওকে, নেক্সট আসো, আমরা একটু দেখি টিপিএস টা একটু দেখি, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। সো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ইউ ক্যান সি বেসিক বিজনেস সিস্টেম দ্যাট সার্ভস দ্য অপারেশন লেভেল। কাজে এই বেসিক বিজনেস সিস্টেমটা কোথায় কাজ করতেছে, অপারেশন লেভেলে। আর ওয়ার্কাররা অপারেশন লেভেলেই কাজ করে, তাই না? সেটাই হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। নট অনলি দ্যাট, a computerized system that performs and records the daily routine transactions necessary to the conduct of the business. তাহলে আমরা একটু আগে কি বললাম, যেখানে ওয়ার্কাররা কাজ করতেছে, এটা আসলে ডেইলি অ্যাক্টিভিটিস বেসিসে কাজগুলো হচ্ছে, প্রতিদিনেরই কাজ হচ্ছে। প্রতিদিন ওনার ডে ওয়াইজ এখানে একটা রুটিন থাকবে, কতগুলো প্রোডাক্ট তৈরি হলো, কতগুলো ডেলিভারি হলো, রাইট, এটসেট্রা। এবং এই লেভেলটা আমি আগে বলছি যে এটা নট ফর্মাল ওয়ে, ইনফর্মাল ওয়েতে ডেইলি বেসিস ইনফরমেশন কালেক্ট করে সুপারভাইজারের কাছে হ্যান্ড ওভার করা হয়, দেন সুপারভাইজার ক্যান হ্যান্ড ওভার টু দ্য ম্যানেজারিয়াল লেভেল অর মিডল ম্যানেজমেন্ট। ক্লিয়ার? নেক্সট যাব, কোন কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে দেখো এরপরে আমি একটু দেখে একটা এই টেবিলটা একটু দেখো, আমি একটা পয়েন্ট দেখে ছেড়ে দেব। টিপিক্যাল অ্যাপ্লিকেশন অফ টিপিএস, এখানে বলা হচ্ছে টিপিএস এর একটা অ্যাপ্লিকেশন। ইউ ক্যান সি টাইপস অফ দ্য সিস্টেম, সেলস মার্কেটিং, এটা কলাম, প্রথম কলামটা কি বলেছে, সেলস মার্কেটিং। দ্বিতীয় কলামটা ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন, তৃতীয় কলামটা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, চতুর্থ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বা হিউম্যান রিসোর্স সিস্টেম, আদার টাইপ। তার মানে টাইপ ওয়াইজ এটাকে 5টা কলামে আমরা ভাগ করলাম, তার জন্য টিপিএস এর ক্ষেত্রে। এখন এই টিপিএস এর জন্য দেখো এখানে মেজর ফাংশনস অফ সিস্টেম, আমার কার্সরটা মুভ করতেছে, একটা হলো মেজর অ্যাপ্লিকেশন। এখন আমরা দেখি যে ফাংশন কি হয়, সেলস এর কি কি ফাংশন আছে, এই প্রতিটা ফাংশন অনুযায়ী তার করেসপন্ডিং কতগুলো অ্যাপ্লিকেশন থাকবে। আর অ্যাপ্লিকেশন যদি তৈরি না হয়, তাহলে তো আমরা অটোমেটেড সিস্টেম বা ইনফরমেশন সিস্টেম কাজ করতে পারবো না। তাহলে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই যে ডিফারেন্ট টাইপ গুলো আছে, টাইপ গুলো আসলে ফাংশন গুলো কি, ফাংশন গুলো আইডেন্টিফাই করতে পারলে দেন উই ক্যান ডেভেলপ দ্য অ্যাপ্লিকেশন অফ দোজ ফাংশনস। এগ্রি কিনা? ইয়েস স্যার। লেটস সে রাইট, দেখো লেটস সে এখানে কাস্টমার সার্ভিস, এটা একটা ফাংশন। কার ফাংশন? সেলস এর।
তাতে ম্যানুয়াল সিস্টেম কাস্টমার সার্ভিস কাজ করতেই পারে। যখন তুমি আমি এমআইএস এর কথা চিন্তা করব, ইনফরমেশন সিস্টেম বা অটোমেশন সিস্টেম কথা চিন্তা করব, তখন ম্যানুয়াল কাস্টমার সার্ভিস যে লাভ হবে হবে না। তার জন্য কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার তৈরি করতে হবে, তাই তো? তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে, এই যে নিচে আসো, যে মেজর অ্যাপ্লিকেশন সেলস অর্ডার, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন অফ আইএস। এই সেলস অর্ডারটা একটা সিস্টেম, একটা স্ট্রাকচার, একটা অ্যাপস, তাই এটা রিলেটেড উইথ দ্য কাস্টমার সার্ভিস। সো এনি কাস্টমার ক্যান connect through this sales order and place their required products order through that sales order service. তার কাজেই এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ফাংশনটা আমাদের আইডেন্টিফাই করবে, তার করেসপন্ডিং একটা অ্যাপ্লিকেশন থাকবে। একইভাবে মনে করি এখানে দেখো ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যে পারচেজিং, তার জন্য একটা পারচেজ অর্ডার, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। একইভাবে মনে করি এখানে বিলিং বলা আছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনের জন্য অ্যাপস বা ইনফরমেশন সিস্টেমটা কি হবে? সেটা হতে পারে পেরোল সিস্টেম হতে পারে, যেহেতু এটা বিলিং এর সাথে, তাহলে পেরোলটা হচ্ছে অ্যাপ্লিকেশন। একইভাবে দেখো পার্সোনাল রেকর্ড হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে, এমপ্লয়ি রেকর্ড, দ্যাট ইজ দ্য অ্যাপস। তাহলে আমাদেরকে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আগে আইডেন্টিফাই করতে হবে টিপিএস এর ক্ষেত্রে তাদের মেজর ফাংশনগুলো কি। ফাংশনগুলো আইডেন্টিফাই হলে then we can develop the related application accordingly. So the second row is the last row is the relevant application of the information system to consider the TPS. তো এই টেবিলটা আমি দেখাম, টেবিলটা তোমরা একটু ভালো করে বাসায় দেখো। এখান থেকে আসলে ছোট ছোট কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন কিভাবে থাকে? হয়তো 2 মার্কস থাকে। লেটস সে হয়তো কোয়েশ্চেনে বলবে write down the two functions of the sales and the finance, right? Considering the TPS, what are the application of those? তাহলে দুইটা করে ফাংশন দিলা, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এর দুটো ফাংশন লিখলা, সেলস এর জন্য দুটো ফাংশন লিখলা, লিখে তাদের করেসপন্ডিং অ্যাপ্লিকেশন গুলো কি হবে সেটা বলতে হবে। এই টাইপের ছোট ছোট কোশ্চেন আছে, 2-3 মার্কস থাকে। Can you manage? Yes, sir. আজি তোমরা বাকিগুলো দেখবে, হিউম্যান রিসোর্স এন্ড আদার, যেগুলো দেখলাম প্রথম 4টা কলাম, একটু কেয়ারফুলি তোমরা টেবিলটা দেখে নেবে। আসো আমরা নেক্সটে যাই। আমরা আর 5 মিনিটের মতো সময় নেব, তারপর ক্লোজ করে দেব। স্যার 8টায় জামাত স্যার। 8টায় জামাত? আচ্ছা, তাহলে এইখানে আমি একটু এখানে এমআই আমরা টিপিএস যেমন শেষ করে ফেললাম, তোমাদের এমআইএস একটু বলি। দেখো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আলটিমেটলি এখানে তোমরা একটু দেখো ইনপুট প্রসেসিং, আউটপুট, ইউজার, এবং এর এক্সাম্পল দেওয়া আছে অ্যানুয়াল বাজেটিং, দ্যাট ইজ দ্য এমআইএস। আচ্ছা এখানে তাহলে থাক নাকি? জি স্যার। জামাত বলতেছো, আমরা এখানে থাক। তোমরা যদি মনে করো যে কোনো সময় পাও আমাকে নক করো, আমি টাইম দিতে পারবো, ঠিক আছে? যদি কোনোদিন বন্ধ থাকে, ফ্রি থাকো, আমাকে বলো। আর তা না হলে আমাদের পরীক্ষা শেষ কবে? তোমাদের রুটিন পেয়েছো? 30 তারিখ শেষ। 30 তারিখ শেষ, আচ্ছা। আর তাহলে 30-এর পরে কি সময় পাওয়া যাবে? কি যাবে কোথায়? তখন আবার ইয়ে করবো, কন্টিনিউ করবো। তাহলে আজকে এই পর্যন্তই। কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তোমাদের ওই অ্যাসাইনমেন্ট একটু সাবমিট করো তো। অ্যাসাইনমেন্ট একটা দেয়া আছে না? তোমার অ্যাসাইনমেন্টে দিয়েছেন বিএলসি তে? হ্যাঁ, বিএলসি দিয়েছিলাম। ওটা কি তোমার ডেট অনুযায়ী ইয়ে করা আছে কিনা আমি আরেকবার কালকে চেক করব। হ্যাঁ, আমাকে একটু কালকে নক করো আগামীকাল। তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাটলিস্ট একটা অ্যাসাইনমেন্ট যদি রেডি করে আপলোড করে দিতে পারো তাহলে ওটা ভালো হয়। আমাদের স্যার এক্সামের মাঝখানে স্যার অ্যাসাইনমেন্ট না দিলে স্যার ভালো হয়। আচ্ছা, এক্সামের পরে ডেটটা দিয়ে রাখবো না? জি স্যার, ওটা করলে ভালো হয় স্যার। আমার অ্যাকচুয়ালি মানে টানা প্রেসার তো একদিনে। আচ্ছা, ঈদের আগে দিয়ে রাখবো, ঈদের 2 দিন আগে দিয়ে রাখবো, হবে? জি স্যার, ওটা ভালো হবে। পরীক্ষাটা শেষ হোক। ঠিক আছে, তাহলে আমাকে একটু একজন কালকে স্মরণ করা যান, সেট করে ঈদের আগে 2 দিন আগে হয়তো একটা ডেট দিয়ে রাখলাম, প্রথম অ্যাসাইনমেন্ট, পরেরটা তোমরা ঈদের পরে সাবমিট করো।
আসো আমরা তাহলে ইয়েতে চলে যাই, আজানও দিয়ে দিচ্ছে, আমি একটু নামাজে যাব। আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। হ্যাঁ, আমি এমএসসিটা আগে দিচ্ছি। আইডি নাম্বার 005। মুজাহিদ মামুন ছিল তো? আছে স্যার, হয়তো ওযু করতে গেছে। ওকে ওকে, 007 স্যার 018 ওসমান। 007 আনছো? Yes, sir. ওকে, 008 ফারজানা। 010 আবিদা সুলতানা। 012 স্যার তখন Yes, sir. ছিল কে ছিল বলো? ও রেজাল্ট আবিদা সুলতানা। ওকে, 015 Yes, sir. 016 Yes, sir. 018 Yes, sir. 22 23 Yes, sir. 25 স্যার নামাজে গেছে। 26 Yes, sir. 27 Yes, sir. 28 প্রেজেন্ট স্যার। 30 Yes, sir. 31 Present, sir. 32 34 Yes, sir. 35 36 Yes, sir. 37 38 Sir, 38. 35, sir. 35 okay, 40 42 Yes, sir. কত? 42 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 47 Yes, sir. 48 051 053 054 সাইফুর রহমান নেই? প্রেজেন্ট স্যার। জানাতুল সারাবন। হ্যাঁ, তুমি আছো। ওকে, অ্যাকসেপ্ট। এমএসসি ডান। এবার আসে এমআইএস। আইডি নাম্বার 007। প্রেজেন্ট না, হ্যাঁ ছিল। রবিউল সানি 008 Yes, sir. 001 মেহেদি 003 4 Present, sir. 5 প্রেজেন্ট Yes, sir. Present, sir. 6 Sir, 001. 001 005 006 প্রেজেন্ট স্যার। 007 006 আছে নাকি? 6 মারুফ 007 008 ইশরাত প্রেজেন্ট স্যার। ওকে 009 011 প্রেজেন্ট স্যার। 012 মেহেদি হাসান মুন্না নেই। এবার আসো স্প্রিং এমবিএ। আইডি নাম্বার 062 অর্পিতা নেই। 086 আবির
027. Yes, sir. 042. Yes, sir. Okay. স্যার এমএসসি 46 একটু চেক করতে পারবেন প্লিজ? ওর মনে হয় নেট চলে গিয়েছে স্যার। স্যার এমএসসি আমি চেক করছি, দাঁড়াও একটা সেকেন্ড। নাম বলো, আইডি বলো। স্যার নীলুফা আক্তার। নীলুফা অ্যাবসেন্ট হয়ে আছে, দাঁড়াও। নীলুফা তো নিচে বোধহয়। জি স্যার, আমারটা দিয়ে দিন স্যার। 040 আছে। কত বলো? 040 তানজি মার্কে আছো? আপডেট করব। ছিল, উনি ছিল, সাইফুল ছিল, সাইফুল। আর কেউ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমাদের সাথে দেখা হবে এক্সাম শেষ হওয়ার পর, আর আমি অ্যাসাইনমেন্ট আপডেট করে দেবো। মামুন আসলে, মামুন থাকলে আমাকে কাজ রিমাইন্ড দিও ইনশাআল্লাহ। তো দেখা হবে। বলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো।